এখন তুমিও সত্যিটা বলে দাও না বাবা। এমনিতেও ভুলটা ওনার নয়, ভুলটা ওনার চিন্তা ভাবনার। কোনো প্রমোশন পাননি উনি, একজন বোর্ডের মেম্বার বানিয়ে ছেড়ে দিয়েছে। জব থাকা আর না থাকারই সমান, কিন্তু তারপরেও 15,000 টাকা আসতেই থাকবে। কিন্তু কি এসে যায়, সেই তো একই অবস্থা। দেখুন, চিন্তার আর কোনো কারণ নেই। আপনার ছেলের অ্যাডমিশন ধরে নিন হয়েই গেছে। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবার দেখুন গুরুকুলকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাই। হরিপ্রসাদ বাবু, আমাকে ক্ষমা করে দিন। দেখুন, এই সম্মান সমারোহতে আপনার সম্মান তো বেড়েছে, কিন্তু আমি ঠিক জানতাম না যে বোর্ড আপনার থেকে প্রিন্সিপালের পদটা ছিনিয়ে নেবে আর আপনার পেনশনটাও বন্ধ করে রাখবে। মিষ্টি ভাষায় ডেকে নিয়ে অপমান করেছে ওনাকে। এখন আর তুমি প্রিন্সিপালও নও, কলেজে যেতেও পারবে না, কলেজে আর পাও রাখতে পারবে না। বাস বছরে 2-3 বার যাবে শুধু স্পিচ দিতে। সারা সিমলা জানে সবচেয়ে বড় নাম এই কলেজে তোমার ছিল, কিন্তু তুমি বা কি করলে? সেই নামের সম্মানে নিজের কিংবা সন্তানদের কোনো সুবিধাই নাওনি। তোমার কামরাতে সীমাবদ্ধ থাকুক। এটা তুমি ভুলে যেও না বাবা, আমিও তোমার সন্তান। তুমি যতই আমাকে পেইং গেস্ট ভাবো, কিন্তু এখনো আমি তোমাকে আমার বাবা বলে ভাবি। হ্যাঁ, এ কথাও সত্যি, তুমি ডোনেশন না দেওয়ার জন্য আমি লন্ডনের স্কলারশিপটাও পাইনি। নইলে আজকে আমি আমার বন্ধুদের মতো বিদেশে চাকরি করতাম। চাকরি তো দূরস্থ, আমি আমার বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকি। নিজের স্ত্রীর মুখ ঝামটা খাই শুধুমাত্র তোমার জন্য। বিদেশের বড় বড় কোম্পানি থেকে তোমার অফার এসেছিল, কিন্তু তুমি না করে দিলে। তোমার সঙ্গীতে অশ্লীল গান থাকলে তুমি গাইবে না। সম্মান পাওয়ার জন্য, মানুষকে মহানুভবতা দেখানোর জন্য অনেক বড় বড় কথা পড়িয়ে দিয়েছ তুমি, কিন্তু তোমার সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিতে পারোনি। যুগটা অনেক পাল্টে গেছে বাবা। দিন যতই পাল্টে যাক, কিন্তু এখনো পৃথিবীতে কিছু লোক আছে যারা নিজের সম্মান আর নিজের নৈতিকতা অর্থমূল্যে বিচার করে না। এখন লোকে সম্মান তাদেরকেই করে যাদের কাছে টাকা আছে বাবা। কেউ এদের ফিউচারের কথা ভেবেছে? 2-3টে ডোনেশন অ্যাকসেপ্ট করার কথা হ্যাঁ বলে দাও, হয়তো উনি তোমাকে তোমার পুরনো পদেই ফিরিয়ে আনবে। তখন কলেজেরও নাম বাড়বে আর তোমারও প্রমোশন হবে। তোমার মনে হতে পারে তোমার ছেলে এসব শোনাচ্ছে, একদিন এই মেয়েরাও তোমাকে শোনাবে। তখন বুঝতে পারবে তুমি, যখন এদের বিয়ে দেবে না, তখন বুঝতে পারবে কত বড় ভুল করেছো তুমি। এখনো সময় আছে বাবা, কিছু ভাবো, কিছু একটা ভাবো ওদের ফিউচারের ব্যাপারে। এখন কিভাবে নিয়ে আসবে তোমার মেয়েদের জন্য ভালো বাড়ির ভালো সম্বন্ধ? কিভাবে দেবে এদের বিয়ে? কিভাবে বাবা, কিভাবে? হরিপ্রসাদ বাবু, আপনার চিঠি এসেছে। কি লেখা আছে চিঠিতে? শহর থেকেও বের করে দিচ্ছে তোমায়?
ব্যাস দাদা, বাবার সাথে এরকম ভাবে কথা বলবে না তুমি। বাবার উপর আমাদের কোনো অভিযোগ নেই। উনি আমাদের শিক্ষা দিয়েছেন, নিজেদের পায়ে দাঁড়ানোর মতো সাহস জুগিয়েছেন। মা না থাকা সত্ত্বেও বাবা কখনোই কোনো কিছুর অভাব রাখেননি। তাই প্লিজ দাদা, তুমি এরকম কথা বলবে না। দেখলে তো তুমি, বাবাকে তো বাদ দাও, তোমার বোনরাও তোমাকে সম্মান করে না। চলো এবার এখান থেকে। কিন্তু বাবার সঙ্গে এভাবে কথা বলাটাও তো উচিত নয়, তাই না বৌদি? তুমি প্লিজ দাদাকে বলে দাও এরপর থেকে যেন বাবার সঙ্গে এভাবে কথা না বলে। তাহলে তুমি জানতে চাইছো যে আমি কি রোজগার করেছি? এই হলো আমার রোজগার। এই আরোহীর সাহসিকতা আমার রোজগার, পুরবীর সংযম আর অন্তরার বিশ্বাস আর ওদের আত্মবিশ্বাসী আমার রোজগার। ওরা সব দুঃখ সহ্য করতে পারে, কিন্তু নিজের বাবার অসম্মানকে নয়। আজ তোমার থেকে আমি নিজেকে অনেক বেশি দোষী মনে করছি। আমার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা তোমার পড়াশোনায় খরচা করেছি বলে। এদের ভবিষ্যতের কথা না ভেবে, এটা ভেবে যে আমার মেয়েরা যখন বড় হবে তখন তুমি তোমার দাদার কর্তব্য করবে, বোনেদের ভরসার স্থল হয়ে ওদের বিয়ের ব্যবস্থা করবে। কিন্তু আজ এই খারাপ সময়ে তোমার মতো এরা আমাকে দূরে ঠেলে দেয়নি, বরং আমার সাথে দাঁড়িয়ে আছে, আমার ভরসা হয়ে। মানুষ ঠিকই বলে, ছেলে বাড়িকে দুটুকরো করে দেয় আর মেয়েরা দুটো সংসার এক করে। এটাই তফাৎ ছেলে আর মেয়ের মধ্যে। তুমি দেখবে কিরকম বর আর ঘর ওদের জন্য খুঁজে আনি, যারা পণের জন্য নয়, আমার মেয়েদের গুণের জন্য ওদের বিয়ে করবে। রোজগার কখনোই সেটা হয় না বাবা যেটা সিন্ধুকের ভেতরে থাকে। রোজগার সেটাই হয় বাবা যেটা তোমার খারাপ সময় তোমার সঙ্গে থাকবে, কোনো রকম কোনো প্রশ্ন ছাড়াই। তুমি জানতে চাইছিলে না এটা কার চিঠি? ডিকে পুঞ্জের। আর জানতে চাও এতে কি লেখা আছে? যে গুরুকুলে উনি প্রথম পা রাখবার আগে আমার সঙ্গে দেখা করতে চান। আজ পর্যন্ত কখনো ওনার সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু আমার সম্মান, আমার পরিশ্রম, আমার সততাকে উনি জানেন। এই সম্মানটাই আমার রোজগার। গুরুকুল কিনে নিয়ে নিজে আমার সঙ্গে দেখা করে আমাকে প্রমোশন দিতে চাইছেন। পেয়ে গেছো তুমি তোমার প্রশ্নের উত্তর। এবার তুমি এখান থেকে যেতে পারো। বৌদি, তুমি কোথায় যাচ্ছ? কেক কাটবে না আমাদের সাথে? আনন্দ সেলিব্রেট করবে না আমাদের সাথে? চলো না বৌদি, দুঃখ শেয়ার করলে কমে আর আনন্দ শেয়ার করলে বাড়ে। বাবা, কত হয়েছে তোমার? 50 টাকা। হ্যাঁ, মিটার যা বলবে সেই টাকাই নেবে? এইটুকু আসতে 20 টাকা লাগে। বোকা ভেবেছ? হ্যাঁ, এই নাও 20 টাকা, এর থেকে বেশি দেবো না। ভাবেটা কি? নিতে হলে নাও, নালে যাও। যা, হ্যাঁ, পোড়ার মুখো। আরে মুখ পুড়ি, দেখো সব ছবি ফেলে দিল। আরে হে ভগবান, সব মাটিতে ছড়িয়ে গেল। আরে রাস্তার উপর যেটা পড়ে আছে
ও বিল গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ছিল। এই নিন পিসি, আপনার পড়ে যাওয়া ছেলের দল। সবাইকে তুলে নিয়েছি। বেশি বেশি কথা। আমার কাছে দারুণ নিউজ আছে। ঠিক আছে, আমাদের কাছে অত সময় নেই, আমরা একটা জরুরি কাজে বেরোচ্ছি। তুমি ভেতরে যাও, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমি তো দেখা করে এসেছি। আমার সব নিউজইও ব্রেকিং নিউজ করে দেয়। হ্যাঁ, আমি যাই, ভিতরে গিয়েই কথা বলি। আজকের সবচেয়ে বড় খবর, এদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান ডিকে পুঞ্চ আর মোহন মিত্তল মুম্বাই থেকে সিমলা শিফট করলেন। বহু বছর আগে এখানেই থাকতেন ওনারা, কিন্তু মুম্বাই, দিল্লি আর লন্ডনে গিয়ে ওনারা খ্যাতি অর্জন করেছিলেন আর ফিরে এসে দেশের সবচেয়ে বড় মিউজিক স্কুল গুরুকুল কিনে নিলেন। আজ ওনারা তাদের বিজনেস অ্যাসোসিয়েট আর ফরেন ডেলিগেটসদের জন্য একটা ছোট্ট লাঞ্চের পার্টি রেখেছেন এই বাড়িতেই। দেখি যেতে দিন, আমাদের একটু যেতে দিন। একটু দেখি। শুনুন, আমরা মিস্টার ডিকে পুঞ্জের সঙ্গে দেখা করতে চাই। আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট? আগে কিন্তু আমাদের কাছে একটা চিঠি আছে। এক্সকিউজ মি স্যার, এক মিনিট অপেক্ষা করুন। ঠিক আছে। আপনার নাম? আগে হরিপ্রসাদ। হ্যাঁ, হরিপ্রসাদ। ওনাকে আসতে দাও। ওকে স্যার। চল মা, আসুন ভেতরে আসুন। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, তাড়াতাড়ি সরে যান। আরে করছেনটা কি? তাড়াতাড়ি আসুন, আসুন। এই দরজা খোলো। আপনারা বসুন প্লিজ। কত বড় মানুষ, শুধু বড় লোকই নন, মানুষটাও খুব ভালো হবে। তাই তো এত বড় মানুষ হয়েছেন, এত নাম। পার্টিতে এসে গেছেন ডিকে পুঞ্চ, যিনি তার স্টাইলের জন্য বিখ্যাত, যিনি নিজের ক্ষমতায় দাঁড় করিয়েছেন পুঞ্চ এম্পায়ার। Tonight. We'll talk tonight. আর এখন এখানে আছেন ডিকে পুঞ্জের বেস্ট ফ্রেন্ড আর বিজনেস পার্টনার মোহন মিত্তল। ডিকে পুঞ্জ যদি এই বিজনেসের ভাবনা হয়, তো মোহন মিত্তল ফিনান্সিয়াল দিকটা সাপোর্ট করেছেন। ওনার সব পার্টি অসম্পূর্ণ থাকে মোহন মিত্তলের স্ত্রী পদ্মা মিত্তলকে ছাড়া। আর ইনি হলেন পদ্মা মিত্তল, আর ও হলো ওনার সত্যিকারের ভালোবাসা, ওনার সব থেকে ছোট্ট বাচ্চা। Be very careful with her, okay? I see you later, sweetie. বম্বে দিল্লির কোনো পার্টি ওনাকে ছাড়া হতেই পারে না। আচ্ছা ডিকে বাবু, বিজনেসের জন্য আপনি এই শহরটাকেই কেন বাছলেন? কেননা এই শহরে গুরুকুলের মতন স্কুল আছে। আমরা আজ পর্যন্ত বহু শিল্পীকে স্টার বানিয়েছি। এই জন্য আমরা ভেবেছি ওই প্রতিষ্ঠানটাকে কিনে নিলেই বা কেমন হয়, যেখান থেকে শিল্পীরা আসেন। আর সেই মন্দির হলো গুরুকুল। যদি সঙ্গীত এই দেশের হৃদয় হয়, তাহলে ওই গুরুকুল সেই হৃদয়ের হৃদস্পন্দন। আর এখন সেই স্পন্দন আমাদের মুঠোর মধ্যে রয়েছে। ইয়েস। অল দ্য বেস্ট মিস্টার পুঞ্জ, অল দ্য বেস্ট মিস্টার মিত্তল। থ্যাংক ইউ। চিয়ার্স টু অল অফ ইউ। 5 ঘন্টা হয়ে গেছে, খুব পিপাসা পেয়েছে মা। আমি জিজ্ঞেস করে আসছি বাবা। আরে কুকুরগুলোকে এখনো দুধ খেতে দাওনি? আরে যা গিয়ে খাবার নিয়ে আয়। আর ওই বাদামটাও মুম্বাই থেকে এনেছে।
আমি জল চেয়ে নিয়ে আসছি বাবা। দাদা, এক গ্লাস জল পাওয়া যাবে প্লিজ? আরে আরে কি করছো কি এসব? আরে ম্যাডামের কুকুর, এটা মিনারেল ওয়াটার দাও। আরে নইলে এর অসুখ করবে। সরি। আপনি যান, আমি পাঠাচ্ছি। বাচ্চারা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় প্রফেসরের সঙ্গে দেখা করতে গেছেন, নাম বলেছিল কিন্তু মনে নেই। আচ্ছা বলো তো, কি অদ্ভুত ব্যাপার, এখানে পার্টি চলছে আর ও পরে ঘরের মধ্যে বসে রয়েছে। ওই সময় আমি ওকে চিনতাম না। ওই কড়া রোদে আমি জানতাম না যে আমার ছায়া দাঁড়িয়ে আছে ওখানে। জানতামও না যে ওই মেয়েটা আমার শুধু স্বভাবই নয়, ভাগ্যও বদলে দেবে।